আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন মেডিকেল একাডেমিক প্ল্যাটফর্ম এক্সিস এর আজকের ক্লিনিক্যাল ডিসকাশনের খুব গুরুত্বপূর্ণ একটি সেশনে। আজকের এই সেশনটিতে হোস্ট হিসেবে আছে আমি মাহদি আহমেদ করছি পার্কভিউ মেডিকেল কলেজ পঞ্চগড়। আজকে আমরা কথা বলবো ক্লিনিক্যাল ডিসকাশন অফ অ্যাপেন্ডিসাইটিস, যেটি বাংলাদেশের পার্সপেক্টিভে ধীরে ধীরে একটি বার্নিং ইস্যুতে পরিণত হচ্ছে এবং এজ এ ডক্টর, এজ এ মেডিকেল স্টুডেন্ট এই বিষয়ে খুব ফুলফিল নলেজ থাকা প্রয়োজন। আজকে এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন লেফটেন্যান্ট কর্নেল ডাক্তার নাসিরউদ্দিন মাহমুদ, এমবিবিএস এফসিপি সার্জারি এফএমএস ইন্ডিয়া, গোল্ড মেডেলিস্ট ইন ইন্ডিয়া সার্জারি। স্যার বর্তমানে কুয়েত সরকারের আমন্ত্রণে বাংলাদেশের পক্ষ থেকে একটি মেডিকেল টিমের সাথে সংযুক্ত হয়ে স্যার বর্তমানে কুয়েতে আছেন। সরাসরি চলে যাচ্ছি স্যারের কাছে। স্যার আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। মাহাদি, তুমি ভালো আছো? সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের এই প্রোগ্রামে। অবশ্যই স্যার, আপনাকে স্যার প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি স্যার এত ব্যস্ততার মধ্যেও আজকে সময় দিতে পেরেছেন বলে যারা আছে সবার অনেক লাভবান হবেন। আজকে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করবো স্যার, অ্যাপেন্ডিসাইটিস। স্যার প্রথমেই দর্শকদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি আজকে ক্লিনিক্যাল ডিসকাশন অ্যাপেন্ডিসাইটিস এর সম্পর্কে আপনার যে কোনো জানার জিনিস থাকলে, যে কোনো কোয়েশ্চেন থাকলে স্যারকে করতে পারবেন। কোয়েশ্চেন করার প্রসিডিউর হচ্ছে আপনারা আমাদের প্রশ্নগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি আপনাদের হয়ে স্যারকে প্রশ্ন করব। সরাসরি চলে যাচ্ছি এখন মূল পর্বে। স্যার প্রথমেই স্যার যে জিনিসটা দিয়ে শুরু করতে যাচ্ছি একদম টপিকের বাইরে, এই করোনা অবস্থায় স্যার আসলে আপনি কিভাবে দিন যাপন করছেন স্যার? সরি, থ্যাংক ইউ। যেহেতু আমি কুয়েত সরকারের অনুমতি, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটা মেডিকেল টিম কুয়েতে আছি। সো এখানে কুয়েত এমন একটা দেশ যেখানে মানুষকে আসলে দুভাগে ওরাই ভাগ করে রেখেছে। একটা হলো কুয়েতি, একটা হলো বাকি যারা বাইরে থাকে। দেশে ৪৫ লক্ষ মানুষের মধ্যে ১৫ লক্ষ হলো কুয়েতের আর ৩০ লক্ষ হলো নন কুয়েতের বাইরে। কুয়েতের বাইরের মানুষজনের তাদের একটা হসপিটাল আছে, সেই হসপিটালে আমি বর্তমানে কাজ করছি। আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। ধন্যবাদ স্যার, খুব সুন্দর। আলহামদুলিল্লাহ স্যার, প্রথমে ক্লিনিক্যাল ডিসকাশনের প্রথম যে প্রশ্নটা দিয়ে শুরু করতে চাচ্ছি, একদম সিম্পল প্রশ্ন। স্যার অ্যাপেন্ডিসাইটিস বলতে আসলে কি বোঝাচ্ছে? আচ্ছা, থ্যাংক ইউ। শুরুটা আসলে হোয়াট ইজ অ্যাপেন্ডিসাইটিস, যেহেতু আমাদের ম্যাক্সিমাম দর্শক মেডিকেল স্টুডেন্ট অথবা ডাক্তার, সো আমি এই অংশ থেকে আলোচনা শুরু করতে চাই। আমরা সবাই জানি অ্যাপেন্ডিক্স ইজ এ ওয়ার্ম লাইক অর্গান, যেটা আমাদের অ্যাবডোমেনের রাইট আইলিয়াক ফোসাই ইন দ্য রিলেশন অফ সিকামে থাকে। সো একটা মজার কথা বলি, সেটা হলো যে অ্যাপেন্ডিক্স প্রথমে আইডেন্টিফাই করা হয়েছে কিন্তু 1550 বা 1500-1600 দিকে। হ্যাঁ, সো তারা অ্যাপেন্ডিক্স সম্পর্কে জানতো না। এবং অ্যাপেন্ডিক্সে যে রোগটা হয়, যে অ্যাপেন্ডিসাইটিস, এটা মানুষ আইডেন্টিফাই করেছে প্রায় আরো তার 200 বছর পর। অ্যাপেন্ডিসাইটিস মানে হলো, অ্যাকর্ডিং টু দ্য মেডিকেল সায়েন্স, ইট ইজ ইনফ্লামেশন অফ অ্যাপেন্ডিক্স। যেহেতু এখানে আইটিস যোগ আছে, অ্যাপেন্ডিসাইটিস ইজ এ which is caused by inflammation of appendix. ধন্যবাদ স্যার, খুব সুন্দর বলেছেন। স্যার এখন যে প্রশ্নটা করতে যাচ্ছি, অ্যাপেন্ডিসাইটিস আসলে একটা পেশেন্টের বা একটা সাধারণ মানুষের কিভাবে হয়, কোন কোন কারণগুলোর জন্য আসলে অ্যাপেন্ডিসাইটিস ডেভেলপ করে একটা সাধারণ মানুষের? জেনারেলি আসলে আমরা সিঙ্গেল বা একক কোনো কারণকে আইডেন্টিফাই করতে পারি না যে এজন্য অ্যাপেন্ডিসাইটিস হচ্ছে। এখানে অনেকগুলো কারণ আছে, যেমন কারণগুলোর মধ্যে মানে যেগুলোকে আমরা হয়তো প্রিডিসপোজিং ফ্যাক্টর হিসেবে বলতে পারি। যেমন প্রথম হলো যে পেশেন্টের এজ গ্রুপ কাদের হয়, দেখা যায় যে ইয়াং এজ গ্রুপের বেশি হয়, অর্থাৎ এজ গ্রুপ 20-30 এই গ্রুপের সবচেয়ে বেশি হচ্ছে। তারপরে কিছু ডায়েটারি হ্যাবিটের উপর নির্ভর করে, যেমন আমাদের বর্তমান লাইফ স্টাইলে আমরা যে ধরনের খাবার খেয়ে থাকি আরবান এরিয়াতে, এই ধরনের মানুষজনের বেশি হয়। আর প্যাথোফিজিওলজি যদি বলি, সেক্ষেত্রে এটা মোস্ট কমন কজ হলো ফিকুলিন, অর্থাৎ অ্যাপেন্ডিক্সের ভিতরে একটা লুমেন আছে। সেই লুমেনে যদি কোনো কারণে ফিকাল ম্যাটার এবং অন্যান্য জিনিসপত্র মিশিয়ে যদি একটা অবস্ট্রাকশন তৈরি করে, তখন আর উইথ ইনফেকশন এন্ড
preceded by inflammation. ধন্যবাদ স্যার। স্যার, একটা অ্যাপেন্ডিসাইটিস এর পেশেন্ট সচরাচর আসলে কি ধরনের সিম্পটম নিয়ে প্রেজেন্ট করে? সিমটম প্রেজেন্টেশন যদি আমরা বলে থাকি, সো আমরা দুভাগে ভাগ করতে পারি টোটাল সিমটমটা। আমাদের দেশের আহ, আহ, বর্তমান পরিস্থিতি অনুযায়ী দুভাবে ভাগ করছি এজন্য যে আমাদের দেশের, আমরা যেহেতু পিছিয়ে পড়া দেশ, বা বর্তমানে যদিও আমরা অনেক আমার উন্নতির দিকে এগিয়ে যাচ্ছি, বা উন্নত একদম থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে আমরা নাই, তারপরেও বলতে পারি যে আমাদের দেশের কিছু মানুষ আছে যে যারা চিকিৎসা সেবা থেকে কিছুটা দূরে থাকে, আর কিছু মানুষ আছে যারা সহজেই চিকিৎসা সেবা পেতে পারে। যেমন আমি যে প্রতিষ্ঠানে কাজ করি সিএমএস এ, এখানে কিন্তু এখানকার মানুষজন খুব সহজেই চিকিৎসা সেবা পেয়ে থাকে। সো এই দুভাগে যদি ভাগ করি, তাহলে বেসিক্যালি যারা সহজে চিকিৎসা সেবা পায় তারা খুব মানে আর্লি স্টেজে প্রেজেন্ট করে, অর্থাৎ তারা বেসিক্যালি পেইন অ্যাবডোমেন নিয়ে প্রেজেন্ট করে, অর্থাৎ তাদের অ্যাবডোমিনাল পেইন যখন আসে তখনই তারা হসপিটালে প্রেজেন্ট করছে। আরেকটা গ্রুপ আছে যারা প্রেজেন্ট করে, হয়তো সে অ্যাবডোমিনাল পেইন হলো, সে লোকাল কোনো ডক্টরের কাছ থেকে চিকিৎসা নিল, তখন তারা দেখা যায় অ্যাবডোমিনাল অ্যাবসেস, অ্যাবডোমিনাল লাম্প অথবা বাস্ট অ্যাপেন্ডিক্স এই ধরনের কমপ্লিকেশন নিয়ে প্রেজেন্ট করে। সো প্রেজেন্টেশনটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হলো অ্যাকুইট অ্যাপেন্ডিসাইটিস নিয়ে, আর একটা হলো কমপ্লিকেশন অফ অ্যাকুইট অ্যাপেন্ডিসাইটিস। এবং মাহাদি শুনতে পাচ্ছ? ওকে, there is interruption of Dr. Mahadi. So আমি এই জিনিসটা আরেকটু সরি স্যার, আমার এখানে স্যার একটু নেটের সমস্যা করতেছিল স্যার, একটু ডিসকানেক্ট হয়ে গেছিল, সমস্যা। স্যার যে কথা ছিলাম স্যার, সিম্পটম নিয়ে স্যার, আপনি স্যার অনেক সুন্দর করে বলেছেন। এখন স্যার যে প্রশ্নটা করতে চাচ্ছি সেটা স্যার, একটা পেশেন্ট আমরা যখন এই সিম্পটম গুলা নিয়ে আমার চেম্বারে আসতো বা একটা মেডিকেল হাসপাতালে গেল, তখন স্যার আমরা যখন ক্লিনিক্যাল এক্সামিনেশন করি তখন স্যার ওকে, ক্লিনিক্যাল এক্সামিনেশন আমি যদি একটা ধরে আসি, পেশেন্ট মে বি প্রেজেন্ট ইন হসপিটাল অর পেশেন্ট মে বি প্রেজেন্ট ইন এ প্রাইভেট চেম্বার। এটা হতে পারে এমন যে পেশেন্ট যে সবসময় সার্জিক্যাল স্পেশালিস্টের চেম্বারে প্রেজেন্ট করবে এমনটা না, পেশেন্ট যারা জিপি করছে তাদের কাছেও যেতে পারে, ইন্টার্ন ডক্টরের কাছে যেতে পারে, পেশেন্ট মেডিসিন স্পেশালিস্টের কাছে যেতে পারে, পেশেন্ট সরাসরি সার্জনের কাছে যেতে পারে, কারণ পেশেন্ট তো আসলে বুঝতে পারবে না যে সে কোথায় যাবে। এবং আমি সবসময় যেটা ব্যক্তিগতভাবেও আমি সবসময় প্র্যাকটিস করে থাকি, অথবা যারা শুনছেন তাদেরকে বলবো যে যে আমাদের যে প্রোটোকল, অর্থাৎ একজন পেশেন্ট আমার কাছে আসলে আমি কিভাবে তাকে এক্সামিন করব, হ্যাঁ, এটা কিন্তু একটা সেট প্রোটোকল। সমস্ত পৃথিবীতে কত বছর ধরে এই প্রোটোকলটা এরকমই আছে। সেই প্রোটোকলটা হলো যে প্রথমে আমি তার হিস্ট্রি নিব, দেন আমি এক্সামিনেশন করব, দেন আমি একটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস সেট করব, তারপরে আমি ইনভেস্টিগেশনে যাব। তো এটা কিন্তু আমাদের সেট প্রোটোকল, সবাইকে মনে রাখতে হবে। প্রথমে আমি দেন ক্লিনিক্যাল এক্সামিনেশনে যেতে হবে, দেন আমি ডিফারেনশিয়াল ডায়াগনোসিস সেট করে দেন পেশেন্টকে আমি ইনভেস্টিগেশনের জন্য পাঠাবো। তো ক্লিনিক্যাল হিস্ট্রির মধ্যে আমি যদি পেশেন্টকে জিজ্ঞাসা করবো একটা পেশেন্ট নিয়ে, প্রথমে তো সে প্রেজেন্ট করবে আমাকে পেইন নিয়ে, সো সে পেইনের কথাই আমাকে বলবে। তো আমি তাকে জিজ্ঞাসা করবো তার পেইনটা কোথায় স্টার্ট হয়। ইউজুয়ালি সাধারণত অ্যাপেন্ডিসাইটিসের পেইনটা স্টার্ট হয় পেরিআম্বিলিক্যাল রিজিয়নে। তো দেন ইট গো টু রাইট আইলেক্টোসাস। 100% ক্ষেত্রে এরকম হবে তেমনটা নয়, তবে আমি অবশ্যই পেশেন্টকে জিজ্ঞাসা করব যে আপনার ব্যথাটা কি নাভির চারপাশে শুরু হয়ে তারপরে ডান দিকে সেটেল হয়েছে কিনা, এক নাম্বার। তারপরে আরো যে সিমটম গুলো আছে সেগুলোর হিস্ট্রি আমি তাকে জিজ্ঞাসা করব, যেমন তার অ্যানোরেক্সিয়া আছে কিনা, তারপরে তার একটু জ্বর আছে কিনা বা জ্বর জ্বর ভাব ছিল কিনা। দেন হলো আমার ডিফারেনশিয়াল ডায়াগনোসিস গুলো এক্সক্লুড করার জন্য যে হিস্ট্রিগুলো সেগুলো আমি এখানে জিজ্ঞাসা করব। যেমন যদি ফিমেল পারসন হয় তার মোস্ট কমন হলো তাদের ওভুলেটরি পেইন, সেটা জিজ্ঞাসা করব। মেল পারসন হলে তাদের যদি অথবা ফিমেলে যদি ইউটিআই হয় তার হেমাচুরিয়া আছে কিনা সেটা জিজ্ঞাসা করব। প্লাস এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিস্ট্রি হবে আমার কোমরবিডিটি, অর্থাৎ অন্যান্য কোনো কোমরবিডিটি আছে কিনা পেশেন্টের, সেটা আমি করব। তারপরে আমি যাব হলো এক্সামিনেশনে।
আমি অবশ্যই পেশেন্ট যদি আমার কাছে কখনো কোনো ইনভেস্টিগেশন নিয়েও আসে, এটা আমার একদম পার্সোনাল প্র্যাকটিস এবং আমার স্যাররা আমাকে এভাবেই শিখিয়েছে যে আমি প্রথমে এক্সামিনেশন কমপ্লিট করব, ডিফারেনশিয়াল ডায়াগনোসিস সেট করার চেষ্টা করব, দেন আমি ইনভেস্টিগেশনের দিকে তাকাবো। আমাদের দেশে পেশেন্টরা যেটা করে আমার কাছে এসেই প্রথমে সামনের দিকে কিছু ইনভেস্টিগেশন বাড়িয়ে দেয়। তো এটা আমি তখন ইনভেস্টিগেশনগুলোকে আমি আসলে প্রথমে আমি চেক করব না। তো আমার অ্যাপেন্ডিক্স রিলেটেড যা যা ইনভেস্টিগেশন আছে, পয়েন্টিং সাইন, অন্যান্য যে সাইন সিম্পটম, সব আমি করে দেন আমি ডিফারেনশিয়াল ডায়াগনোসিস একটা সেট করব। ধন্যবাদ স্যার, খুব সুন্দর বলেছেন স্যার। এই পর্যায়ে স্যার যে জিনিসটা স্যার জানতে চাচ্ছি, আমি তো স্যার ক্লিনিক্যাল ফাইন্ডিং পেয়ে গেলাম, তখন স্যার আমি আসলে আমার ফুল ডায়াগনোসিসে পৌঁছানোর জন্য আমি যে ডায়াগনোসিস টুলগুলো তাকে করতে বলি সেগুলো আসলে কি স্যার, এবং সেগুলোতে কি ধরনের ফাইন্ডিং পাওয়া যায়? ওকে, প্রথম কথা হলো অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস আমি ক্লিনিক্যালি ডায়াগনোসিস করব। ওকে, আমি অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিসের ডায়াগনোসিস শুড বি ডান বাই ক্লিনিক্যালি। কোন ক্ষেত্রে হয়তো কিছুটা ডিফিকাল্টিস হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে 90 to 95% ক্ষেত্রে আমি ক্লিনিক্যালি একটা ডায়াগনোসিসে পৌঁছায় যাব। দেন হলো কিছু কিছু আমার ডিফারেনশিয়াল ডায়াগনোসিস, ওই যে আমি আগেই বলেছি, আমি এমন কিছু ইনভেস্টিগেশন পেশেন্টকে অ্যাডভাইস করব, সেটাকে আমি 3 ভাগে ভাগ করতে পারি। একটা হতে পারে যে আমার এই ক্লিনিক্যাল সাসপিশনটাকে, অর্থাৎ আমি অ্যাপেন্ডিক্স ভাবছি, এটাকে আমার সাপোর্ট করবে একটা ইনভেস্টিগেশন। সেকেন্ড হলো আমি যে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস গুলোর কথা চিন্তা করছি, আমার এই ডিফারেনশিয়াল ডায়াগনোসিস গুলো এক্সক্লুড করবে। এবং থার্ড হলো আমি যদি ক্লিনিক্যালি বুঝে থাকি যে আমার এটা অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস, আমি পেশেন্টের সঙ্গে কাউন্সিল করব। আমি কিন্তু কোনো ইনভেস্টিগেশনে কাউন্সিলিং ছাড়া, আমরা বাংলাদেশের সবচেয়ে বেশি যে অংশটাতে পিছিয়ে আছে সেটা হলো কাউন্সিলিং। যখন একটা পেশেন্ট ইন্ডিয়া থেকে আসে, সিঙ্গাপুর থেকে আসে, তখন তাদের যে কাউন্সিলিং এর যে পেপার যদি আমরা দেখি কখনো, তখন আমরা বুঝতে পারবো যে কেমন তারা কাউন্সিলিং করে, কাউন্সিলিং এবং তো আমি পেশেন্টকে জিনিসটা বুঝাবো যে আমি সাসপেক্ট করছি অ্যাপেন্ডিক্স। তো এটার যদি আমরা অ্যাপেন্ডিক্সের মেইন ট্রিটমেন্ট মোডালিটি পর্যন্ত সার্জারি এবং অ্যাপেন্ডিসেক্টমি, সো আমি যেটা করব সেটা হলো পেশেন্টের সঙ্গে কাউন্সিল করে নিব যে আমি কি আমার ফিটনেসের জন্য অ্যানাস্থেসিয়া ফিটনেসের ইনভেস্টিগেশনগুলো এখন দিব না পরে দিব, এটা আমি পেশেন্টের সঙ্গে কথা বলে নেব। হ্যাঁ, কারণ পেশেন্ট রাজি হতে পারে, নাও রাজি হতে পারে, এটা টোটালটাই তার, মানে আমার এবং তার মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার, ডক্টর পেশেন্ট রিলেশনশিপের ব্যাপার। তো আমি পার্সোনালি এইভাবেই অ্যাডভাইস করে থাকি। সো এভাবেই আমি এটাকে গ্রুপ করে অ্যাডভাইস করব। সো তার মধ্যে এখন আসি আমি কি কি ইনভেস্টিগেশন দেব। একটা হলো আমার সিবিসি, কমপ্লিট ব্লাড কাউন্ট। ওকে, দেন হলো আমার এইটা হলো আমাকে সাপোর্ট করবে। হ্যাঁ, সো সিবিসি আমি যে ফাইন্ডিংসটা পাবো, নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস, এটা আমার এই ডায়াগনোসিসটাকে সাপোর্ট করবে। আর কোনো ইনভেস্টিগেশন আমাকে সাপোর্ট করবেন না ওই অবস্থা। সেকেন্ড হলো যে আমি পেশেন্টকে, যেমন যদি পেশেন্ট যদি ফিমেল হয়, ইয়াং এজ হয়, রিপ্রোডাক্টিভ এজের হয়, তখন আমি তার প্রেগন্যান্সি টেস্ট করব। তারপর আমি যে ইনভেস্টিগেশনটা অ্যাডভাইস করতে পারি সেটা আমার মোস্ট কমন একটা ডিটি, ইউরিনারি। দেন হলো যদি আমি মনে করি, যদিও এটা ওভাবে গুরুত্বপূর্ণ না অ্যাপেন্ডিক্স ডায়াগনোসিসের জন্য, কিন্তু পেশেন্ট ম্যানেজমেন্টের জন্য গুরুত্বপূর্ণ, সেটা হলো আল্ট্রাসোনোগ্রাফি। ওকে, কারণ দেখা গেছে যে আল্ট্রাসোনোগ্রাফির সেন্সিটিভিটি এবং স্পেসিফিসিটি কিন্তু নট মোর দেন 90% যে সে অ্যাপেন্ডিক্স ডায়াগনোসিস করতে পারে। হ্যাঁ, তো এটা আমাদের অ্যাপেন্ডিক্স ডায়াগনোসিসের জন্য আমাদের গুরুত্বপূর্ণ না, কিন্তু পেশেন্টের ওভারঅল ম্যানেজমেন্টের জন্য আমার গুরুত্বপূর্ণ। তো এই ইনভেস্টিগেশন গুলো আমি অ্যাডভাইস করি। ধন্যবাদ স্যার। স্যার এই পর্যায়ে যে জিনিসটা স্যার জানতে চাচ্ছি, আসলে স্যার অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস না ক্রনিক অ্যাপেন্ডিসাইটিস, এটা স্যার আসলে আলাদা করা কিভাবে যায়? আপনার স্যার ক্যারিয়ারে আপনি স্যার কিভাবে আলাদা করেছেন, বা আপনার অভিজ্ঞতা স্যার জানতে চাচ্ছি এই বিষয়ে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কেন গুরুত্বপূর্ণ বিষয় আমি প্রথমেই বলি, সেটা হলো যে একজন সার্জন হিসাবে যদি অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস হয়, সো আমাকে সার্জারিতে যেতে হবে। সো আমার এই সার্জারিটা কি একদম সহজ সার্জারি হবে, কিছুটা ডিফিকাল্টিস হতে পারে, তার জন্য কিন্তু আমাকে এই জিনিসটা ডিফারেন্সিয়েটেড করতে হবে। তো আমি পেশেন্টকে যদি ক্রনিক অ্যাপেন্ডিসাইটিস হয়, অর্থাৎ অ্যাকুইট অ্যাপেন্ডিসাইটিস অন ক্রনিক বা অ্যাকুইট অন ক্রনিক অ্যাপেন্ডিসাইটিস, অর্থাৎ পেশেন্টের এর পূর্বেও হয়তোবা দুবার একবার তার অ্যাপেন্ডিসাইটিস হতে পারে, তখন কি হয়, লোকাল একটা ইনফ্লামেশন তৈরি হয়। সো তখন অ্যাপেন্ডিক্সটা সার্জারিতে কিছুটা জটিলতা দেখা দেয়।
তো তার জন্য আমি পেশেন্টকে অবশ্যই খুব কেয়ারফুলি তার হিস্ট্রি জিজ্ঞাসা করব। এখানে কিন্তু এটা জিজ্ঞাসা করার জন্য আমার দুটো জিনিস, একটা হলো যে এর আগে সে হয়তো অ্যাপেন্ডিক্স ছিল, মাইল্ড ফর্মে, ক্যাটারাক্ট ফর্মে অ্যাপেন্ডিক্সাইটিস হয়েছিল, এটা সে হয়তো কনজারভেটিভ ট্রিটমেন্টে বা বাসায় তার কনজারভেটিভ ট্রিটমেন্টে ভালো হয়ে গিয়েছে। বললাম আমাদের যারা পিছিয়ে পড়া জনগণ, যারা সহজে হয়তো তাদের দোরগোড়ায় আমরা চিকিৎসা সেবাটা পৌঁছে দিতে পারি নাই, সো সেক্ষেত্রে আমার এই জিনিসটা জানা দরকার। সো এখানে মেইনলি আমাকে নির্ভর করতে হবে পেশেন্টের হিস্ট্রির উপর। আর যদি পেশেন্টের কাছে প্রিভিয়াস কোনো ডক্টরের কোনো প্রেসক্রিপশন থাকে, কোনো ডিসচার্জ পেপার থাকে, কোনো ইনভেস্টিগেশন থাকে, আমি ওগুলো অবশ্যই চেক করব। ধন্যবাদ স্যার, খুব সুন্দর বলেছেন স্যার। এই পর্যায়ে যে জিনিসটি স্যার জানতে চাচ্ছি, এটা অ্যাপেন্ডিসাইটিস এর পেশেন্ট আমার সাথে আমার কাছে আসলে আমি আর কি কি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস চিন্তা করব, এবং স্যার এই ডায়াগনোসিস থেকে আসলে কিভাবে অ্যাপেন্ডিসাইটিস কে আলাদা করা হয়, কি কি পয়েন্ট স্যার চিন্তা করতে হবে? ওকে, খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। অবশ্যই আমি হিস্ট্রি, ক্লিনিক্যাল এক্সামিনেশন, ইভেন আফটার ইনভেস্টিগেশন আমার সামনে হয়তো কয়েকটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস থাকবে। এখন আমরা যদি বেলিয়ান লাভসের চার্টে যাই তাহলে খুব ভালোভাবে দেখব যে এই ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস গুলো পেশেন্টের এইজ এবং সেক্সের উপর নির্ভর করে। ওকে, সো আমরাও ওইভাবে চিন্তা করব যে পেশেন্টের এইজ যদি এক্সট্রিম এইজ যেটা আমরা বলে থাকি, অর্থাৎ চিলড্রেন এবং ওল্ড এজ যদি হয় তখন আমাদের একরকম ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হবে, আমাদের ফিমেল পারসন হলে একরকম ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হবে। তো এবং পেশেন্টের প্রেজেন্টেশন অনুযায়ী আমরা এই ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস গুলো অবশ্যই আলাদা আলাদা ভাবে, বেলিয়ান লাভস একটা বড় চার্ট আছে, হ্যাঁ। সো সেই চার্ট দেখে আমরা এই জিনিসগুলো অবশ্যই মনে রাখবো, এবং আমরা যখন ক্লিনিক্যালি একজন পেশেন্ট দেখতে যাব তখন আমরা এই ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস গুলো অবশ্যই আমরা এক্সক্লুড করার চেষ্টা করব। এর মধ্যে আসতে পারে যেমন বেবিদের জন্য আসতে পারে হলো মেজেন্ট্রিক লিম্ফ্যাডেনাইটিস, সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফিমেলদের জন্য আসতে পারে ওভুলেটরি পেইন। এক্সট্রিম এজ যদি 60-70 এজ হয় তখন আমরা অবশ্যই একটা মেলিগনেন্সির ব্যাপার সবসময় মাথায় মনে রাখবো। হ্যাঁ, কারণ আমি আগেই বলেছি যে অ্যাপেন্ডিক্স মোস্ট কমন গ্রুপ অফ পিপল হলো 20 to 30। হ্যাঁ, তো আমরা যদি 60 অথবা 60 আপ কোনো পেশেন্ট পাই, আমরা তার মেলিগনেন্সি আছে কিনা এই ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অবশ্যই আমরা চিন্তা করব। এছাড়া সিম্পল ইউটিআই হতে পারে, অথবা যে কোনো কিডনি অথবা ইউরিনারি সিস্টেমের যে কোনো ইনফেকশন অথবা স্টোন ডিজিজ। ধন্যবাদ স্যার। আসলে এই জিনিসটা একজন ডক্টর হিসেবে, একজন মেডিকেল স্টুডেন্ট হিসেবে জানা খুবই জরুরি। স্যার এই পর্যায়ে যে জিনিসটা স্যার জানতে চাচ্ছি, অ্যাপেন্ডিসাইটিসের স্যার ট্রিটমেন্ট মডালিটি সম্পর্কে আপনি যদি আমাদেরকে একটু ট্রিটমেন্টটা স্যার ব্রিফলি একটু বলতেন, আসলে কি ধরনের ট্রিটমেন্ট দেওয়া হয়, এবং স্যার আপনার ক্যারিয়ারে আপনি কি রকম ট্রিটমেন্ট দিচ্ছেন স্যার? আচ্ছা, প্রথমে বলে থাকি ট্রিটমেন্টের ব্যাপারে আমরা অবশ্যই এখন পর্যন্ত মেইন ট্রিটমেন্ট হলো অ্যাকুইট অ্যাপেন্ডিসাইটিসের সার্জিক্যাল রিমুভাল অফ দা অ্যাপেন্ডিক্স, দ্যাট ইজ অ্যাপেন্ডিসাইটিস, ইমার্জেন্সি অ্যাপেন্ডিসাইটিস। এটা আমরা একটা ইমার্জেন্সি সার্জারি হিসেবে করে থাকি। এখন এই সার্জারিটা আমরা দুভাবে করতে পারি, ওপেন এবং ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে। আমি পার্সোনালি দুভাবেই করে থাকি। এটা নির্ভর করে স্ট্যান্ডার্ড, পেশেন্টের ক্যাপাবিলিটি সব উপর। কিন্তু যেটা একটা ব্যাপার আমি এখানে বলতে চাচ্ছি সেটা হলো যে পেশেন্টের সঙ্গে অবশ্যই সার্জারির আগে ভালোভাবে আমাকে কাউন্সিলিং করতে হবে, এবং পেশেন্টকে আমার মোটিভেট করতে হবে যে এই সার্জারিটা তার প্রয়োজন। হ্যাঁ, তো আমরা মেইন আমাদের এখানে হবে যে আমাদের ট্রিটমেন্ট মডালিটি। জি স্যার। স্যার একটা পেশেন্ট অ্যাজ এ ইন্টার্ন ডক্টর স্যার, যখন একটা পেশেন্ট রাতে অ্যাপেন্ডিসাইটিস ব্যথা নিয়ে আসে, যখন একটা ইন্টার্ন রাতে নাইট ডিউটিতে, তখন স্যার কিন্তু আশেপাশে কোনো ওইরকম বড় স্যারদের সঙ্গ পাওয়া যায় না। তখন স্যার অ্যাজ এ ইন্টার্ন ডক্টর ওই সময়টাতে আসলে পেশেন্টকে কি রকমের অ্যাপ্রোচ করা উচিত এবং কি রকমের ম্যানেজমেন্ট দেওয়া উচিত বলে আপনি মনে করেন? ওকে, এটা একদম একটা প্র্যাকটিক্যাল প্রশ্ন। আর আরেকটা ব্যাপার আমি বলে থাকি সেটা হলো যে অ্যাপেন্ডিসেক্টমি ইজ দ্য ফার্স্ট ল্যাপারোটমি ডান বাই এনি সার্জিক্যাল স্পেশালিস্ট। অর্থাৎ সার্জনরা তাদের কেরিয়ারে প্রথম যেই ল্যাপারোটমি বা অ্যাবডোমেন ওপেন করে যে মানে অ্যাবডোমেনের ইন্ট্রাঅ্যাবডোমিনাল যে সার্জারিটা করে সেটার নাম কিন্তু ইমার্জেন্সি অ্যাপেন্ডিসেক্টমি। এবং সম্ভবত বর্তমানে সবচেয়ে বেশি যে সার্জারিটা হয় তার মধ্যে প্রথম দু একটার মধ্যেই অ্যাপেন্ডিসাইটিস সার্জারি।
এবং ইন্টার্ন ডক্টররাও আমরা দেখেছি যে আমাদের সময় আমরা দেখেছি যারা খুব ভালো ইন্টার্নশিপ করে, যাদের সার্জারিতে কেরিয়ার করার ইচ্ছা আছে, যারা সার্জারিতে প্রচুর সময় দেয়, তাদেরকে আমাদের সিএ রেজিস্ট্রার প্রফেসর স্যাররা আমাদেরকে অ্যাপেন্ডিসেক্টমি দিয়েই আমাদের কেরিয়ার, আসলে সার্জারির কেরিয়ার শুরু হয়। এখন যেটা প্রয়োজন সেটা হলো যে রাতের বেলা একজন পেশেন্ট আসলে এমন নয় যে আমি উইদিন 1 আওয়ারের মধ্যে আমি সার্জারিটা করে ফেলবো। আমার কিছু প্রিপারেশন আছে, আমাদের প্রথমে ডায়াগনোসিসে পৌঁছাতে হবে, আমাকে কিছু অ্যানাস্থেসিয়া সেটআপের জন্য আমার কিছু ইনভেস্টিগেশন করতে হবে, এবং সার্জারিটা কেমন সার্জারি হবে সেটাও নির্ভর করছে আমার ক্লিনিক্যাল ফাইন্ডিংস এর উপর। অর্থাৎ যদি অ্যাকুইট অ্যাপেন্ডিসাইটিস হয় তাহলে সার্জারিটা অনেক একরকম হবে, যদি এটা কমপ্লিকেশন অর্থাৎ বাস্ট অ্যাপেন্ডিক্স হয় অথবা যদি এটা অ্যাপেন্ডিকুলার অ্যাবসেস হয় তখন এটা হবে একরকম। তো তুমি আমার কাছে পেশেন্ট আসবে, তখন আমি পেশেন্টকে আগে ডায়াগনোসিসে পৌঁছার চেষ্টা করব, এবং আবার সেই পুরনো জিনিস আমার পেশেন্ট পার্টিকে ডেকে, রেসপন্সিবল পেশেন্ট পার্টি অর্থাৎ যে সঙ্গে আসে সে নাও হতে পারে, পেশেন্টের মানে যিনি অভিভাবক তাকে ডেকে আমি বুঝিয়ে বলবো। বুঝিয়ে বলাটার জন্যই আসলে সবচেয়ে বেশি ক্রাইসিস তৈরি হয়, ডক্টর পেশেন্ট রিলেশনশিপটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সো তাকে আমি বুঝিয়ে বলবো যে আমার কাছে এটা মনে হচ্ছে, এবং যদি প্রয়োজন হয় আমি আমার ইন্টার্ন ডক্টর হি ক্যান কল হিজ সিএ অথবা অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার। আর আমি যে ক্যাপাসিটিতে কাজ করি আসলে আমার হসপিটালে, সেখানে তো আমার ইন্টার্ন বা আমার যে ট্রেনি ডক্টর আছে তারা সরাসরি আমাকে কল করে, সেটা যত রাতি হোক সেটা কোনো ব্যাপার না, এবং আমাকে যদি প্রয়োজন হয় আমাকে ওটা অ্যাটেন্ড করতে হবে। হ্যাঁ, তো যদি সরকারি হসপিটালে না থাকে, হ্যাঁ, আমার কনফিডেন্স দিয়ে আমাকে পেশেন্ট পার্টিকে ব্রিফ করে তাদেরকে বুঝিয়ে জিনিসটা বলতে হবে। ঠিক আছে, এটা অ্যাকুইট অ্যাপেন্ডিসাইটিস, বা ঠিক আছে এটা অ্যাপেন্ডিকুলার অ্যাবসেস হয়ে গেছে, তার মানে এই নয় যে আমাকে উইদিন 1 আওয়ারের মধ্যে সার্জারি করতে হবে। হ্যাঁ, যদি রাতে হয় তাহলে আমি নেক্সট মর্নিং এ, আর্লি মর্নিং এ ফার্স্ট কেস হিসাবে, ইমার্জেন্সি হিসাবে আমি এই সার্জারিটা করব। তার আগে আমি আমার এই প্রিপারেশন গুলো, সার্জারির প্রিপারেশন গুলো কমপ্লিট করতে হবে। ধন্যবাদ স্যার, খুব সুন্দর বলেছেন স্যার। সার্জারি সম্পর্কে স্যার বলছি, স্যার আপনি যদি স্যার একটু বলতেন আসলে অ্যাপেন্ডিসাইটিস আসলে কিরকম সার্জারিটা করা হয়, সার্জারি প্রসিডিউরটা যদি একটু বলতেন সবার। সার্জারি প্রসিডিউর, আরেকটা মজার তথ্য দিয়ে শুরু করি। অ্যাপেন্ডিক্স অপারেশন প্রথম শুরু হয় কিন্তু 1800 সালের পর, 1800 সালের, অথবা যদি আমরা আরো স্পেসিফিক ভাবে বলি 1880 90 এই সময় কিন্তু অ্যাপেন্ডিক্স অপারেশন শুরু হয়, কিন্তু তাজমহল কিন্তু হয়ে গিয়েছিল 1650 সালে। আচ্ছা, আর আমরা ল্যাপারোস্কোপিক অ্যাপেন্ডিক্স হলো তার 100 বছর পরে, ওপেন অ্যাপেন্ডিক্স অপারেশনের প্রায় 100 বছর পরে 1981, এবং এটা শুরু করেন একজন গাইনোকোলজিস্ট, তার নাম হলো কার্ট স্যাম। সো আমরা পেশেন্টের স্ট্যাটাস, আমার সুযোগ সুবিধা এবং আমার এক্সপার্টিস, অর্থাৎ আমি হয়তো ল্যাপারোস্কোপিক সার্জারি পারি, কিন্তু অনেক সার্জনই সেটা হয়তো আমরা ওভাবে এক্সপার্ট সার্জন আমরা এখনো তৈরি করতে পারি নাই। সো পেশেন্টের স্ট্যাটাস, আমার ক্যাপাবিলিটি, আমার ফ্যাসিলিটিস, অর্থাৎ সব জায়গায় তো আমি ল্যাপারোস্কোপি ইচ্ছা করলেও পারবো। সো আমি এখানে দুভাগে ভাগ করতে পারি, যেভাবেই হোক সেই অনুযায়ী। যদি আমার সেরকম কোনো সুবিধা থাকে তাহলে আমি পেশেন্টকে অবশ্যই ল্যাপারোস্কোপিক সার্জারি অফার করতে পারি। আর যখন আমি ওপেনে সার্জারির কথা চিন্তা করব তখন এটাকেও আমি দুভাগে ভাগ করব। একটা হলো এটা কি আমার সিম্পল অ্যাপেন্ডিক্স সার্জারি হবে, সার্জারি সিম্পল না তারপরেও বলবো আমি। আর সেকেন্ড হলো কমপ্লিকেটেড কেস কিনা। কমপ্লিকেটেড কেস হলে যেমন আমাকে ইনসিশন থেকেই কিন্তু ভিন্নভাবে চিন্তা করতে হবে, এবং তার আগেই পেশেন্টকে ব্রিফ করতে হবে যে আমি এটা ভাবছি যে এখানে অ্যাপেন্ডিক্সটা বাস্ট হয়ে গেছে, এখানে অ্যাপেন্ডিক্স অ্যাবসেস আছে। সো তাকে আমার একটা বড় ইনসিশন দিয়ে এভাবে মানে আমি সেটাকে পেশেন্টকে দরকার হলে কাগজে কলমে নোট রেখে আমি তাকে বুঝিয়ে যে আমি এরকম একটা তারপরে অপারেশন চাই। ধন্যবাদ স্যার, খুব সুন্দর বলেছেন স্যার। এই পর্যায়ে যে জিনিসটি স্যার জানতে চাচ্ছি, অপারেশন করার পর স্যার আসলে পেশেন্টের কোন ধরনের কমপ্লিকেশন ডেভেলপ করার চান্স আছে কিনা, আরেকটা হচ্ছে যদি পেশেন্ট অপারেশন না করে তাহলে তার কি ধরনের কমপ্লিকেশন হতে পারে স্যার, দুইটাই কমপ্লিকেশন স্যার একটু ক্লিয়ার করে বলতেন। আচ্ছা, অপারেশনের ব্যাপারে আরেকটা ব্যাপার জাস্ট বলে শেষ করি, সেটা হলো যে অপারেশন আমরা করার আগে আমি কোন ইনসিশন দিয়ে অপারেশন করব, আমি কি লেন্স ইউজ করব, লেন্স ইনসিশন না গ্রিডাইরন ইনসিশন, রাইট প্যারামিডিয়ান ইনসিশন, এগুলো কিন্তু নির্ভর করবে আমার পেশেন্ট কিভাবে আমার কাছে প্রেজেন্ট করছে তার উপর নির্ভর করে। যেমন আমরা যেটা হয় আমাদের পেশেন্টগুলো খুব, আমাদের সিএমএস পেশেন্টগুলো খুব আর্লি প্রেজেন্ট, অর্থাৎ অ্যাপেন্ডিসাইটিসের পেইনের দেখা যায় আমরা প্রায় 95% পেশেন্টই উইদিন 24 আওয়ার্স এর মধ্যে আমরা সার্জারি করে ফেলতে পারি। এক্ষেত্রে আমরা খুব প্রেফার করি লেন্স ইনসিশন।
কিন্তু এটা নির্ভর করবে আমার পেশেন্ট কোন পর্যায়ে প্রেজেন্ট করছে এটার উপর। আর কমপ্লিকেশন তো অবশ্যই হতে পারে, কমপ্লিকেশন ছাড়া তো পৃথিবীতে কোনো সার্জারি হবে না। হ্যাঁ স্যার। তার মধ্যে কমপ্লিকেশনকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। একটা হলো যে অ্যানাস্থেসিয়া রিলেটেড কমপ্লিকেশন হতে পারে, তারপরে ডিউরিং সার্জারি কমপ্লিকেশন হতে পারে, পোস্ট সার্জিক্যাল কমপ্লিকেশন হতে পারে। ধন্যবাদ স্যার, খুব সুন্দর বলেছেন। স্যার আপনার কেরিয়ারে স্যার অ্যাপেন্ডিসাইটিস এর পেশেন্ট আসলে স্যার আপনি কি রকমের ম্যানেজমেন্ট করেন স্যার? আমি খুব জানতে খুবই কৌতূহলী স্যার, আপনি কি রকম স্যার ম্যানেজমেন্ট দিয়ে এসেছেন স্যার? এটা হলো যে আমি এতক্ষণ যেরকম বললাম সেরকমই, যে আমি প্রথমে পেশেন্ট হিস্ট্রি এন্ড এক্সামিনেশন ইজ খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তার আগে অ্যাকর্ডিং টু দ্য ক্যাপাসিটি অবশ্যই আমাকে আমি যখন হিস্ট্রি এবং ক্লিনিক্যাল এক্সামিনেশন কমপ্লিট করে যখন সাসপেক্ট করব অ্যাপেন্ডিসাইটিস, তখন অবশ্যই পেশেন্টকে হসপিটাল অ্যাডমিশনের অ্যাডভাইস করব এবং পেশেন্টকে এনপিইউ রাখবো। হ্যাঁ, দেন এনপিইউ রাখলে আমার আইভি ফ্লুইড দিতে হবে, পেইন কিলার দিতে হবে, গুরুত্বপূর্ণ বিষয়। যেহেতু আমি পেশেন্ট যেহেতু পেইন নিয়ে কষ্ট পাচ্ছে, তার যদি ফিভার থাকে সেটার ম্যানেজমেন্ট দিতে হবে এবং আমার নেক্সট প্ল্যানিংটা ঠিক রাখতে হবে যে এই পেশেন্টকে নিয়ে আমি কি করতে যাচ্ছি। পেশেন্টের সঙ্গে পেশেন্টের অভিভাবকের সঙ্গে কাউন্সিল করতে হবে। আমি তাদেরকে অবশ্যই, যদি আমি ক্লিনিক্যালি আমি কনফিডেন্ট হই এটা অ্যাপেন্ডিসাইটিস, তো আমি তখন থেকে কাউন্সিলিংটা শুরু করতে পারি যে এটা আমাকে একটা সার্জারিতে যেতে হবে, এটা এরকম হবে এরকম হবে। তাহলে যদি পেশেন্ট যদি অ্যাগ্রি হয় তাহলে আমি সেটার বাকি প্ল্যানিংটা করতে পারি। এটা যেখানেই হোক, এটা সরকারি হসপিটাল হোক, প্রাইভেট হসপিটাল হোক, প্রাইভেট চেম্বার হোক, হ্যাঁ, আমি পেশেন্টকে একটা টোটাল একটা কমপ্লিট পিকচার আমাকে ক্লিনিক্যাল এক্সামিনেশনের পরে দিয়ে দেওয়াটাই আমি ভালো বলে মনে করি। হ্যাঁ স্যার। স্যার এই পর্যায়ে যে জিনিসটা স্যার জানতে চাচ্ছি, একটা পেশেন্টের অ্যাপেন্ডিসাইটিস অপারেশন হওয়ার পর তার রিকারেন্স হওয়ার চান্স আছে কিনা, আর যদি স্যার থাকে তাহলে সেটা কি কারণে হয় রিকারেন্স? না, অ্যাপেন্ডিসাইটিস অপারেশন হলে আমি যদি অ্যাপেন্ডিক্স যদি রিমুভ করি, অন্তত অ্যাপেন্ডিসাইটিস রিকারেন্স হবে না। তারপরও একটা কথা বলে রাখি, অনেক সময় ইনকমপ্লিট, অর্থাৎ আমি যদি বেসটা বেশি রেখে আসি, এরকম দেখা গিয়েছে কখনো কখনো যে যে সেকেন্ড দেখা গেল যে আমি বেস মানে আমি টোটাল বেস পর্যন্ত পৌঁছাতে পারি না। সো এই একটা ক্ষেত্রে রিকারেন্স হতে পারে। আর কোনো কারণে যদি কেউ যদি অ্যাপেন্ডিক্স খুঁজে না পায়, হ্যাঁ, অনেক সময় অনেক প্রেশার থাকে, হয়তো অ্যাপেন্ডিক্স খুঁজে পেল না, হ্যাঁ, সেক্ষেত্রে সে আসলে ক্লোজ করে দিয়ে চলে আসলো। এই দুটো ছাড়া আসলে মানে ইটস এ রেয়ার 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 মোস্ট ঘটনা। হ্যাঁ, স্যার যে জিনিসটা স্যার এখন জানতে চাচ্ছি, স্যার আপনি যেহেতু কুয়েতে আছেন, স্যার বর্তমানে কুয়েতে এবং স্যার বাংলাদেশে এই ট্রিটমেন্ট মডেলিটির মধ্যে কোনো ডিফারেন্স স্যার দেখেছেন কিনা তারা অ্যাপেন্ডিসাইটিস পেশেন্ট ইয়ে করার সময় বা ডিল করার সময় স্যার? না, ডিফারেন্স নেই, কারণ পৃথিবীতে বর্তমানে এই পর্যায়টাই চলছে। এটা হলো যে যে অ্যাপেন্ডিক্স এর প্রধান ট্রিটমেন্ট হলো ভাবেই করতে পারি, ওপেন করতে পারি, ল্যাপারোস্কোপি করতে পারি। হয়তোবা যাদের অ্যাক্সেস ভালো এক্সপার্টিস আছে তারা ল্যাপারোস্কোপি প্রসিডিউরটা বেশি প্রেফার করে। সো কুয়েতে ল্যাপারোস্কোপিক প্রসিডিউরটাই তারা বেশি প্রেফার করে থাকে। আর এর বাইরে আর কিছু নাই। আর খুব অল্প কিছু ক্ষেত্রে হয়তোবা আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট প্ল্যান করতে পারি। ইটস মিনিমাম, আদারওয়াইজ ইজ সিমিলার। সো সরি, মাহাদি সম্ভবত তার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। সো আমি যেটা বলতে যাচ্ছি সেটা হলো যে যে আমার অপারেশনের আগেই পেশেন্টের আমি যতটুকু সম্ভব আমি কনফার্ম করার চেষ্টা করব, বিশেষ করে তার কোনো জটিল বা কমপ্লিকেটেড কোনো প্রবলেম আছে কিনা সেটা আমি এনশিওর হওয়ার শুরু করব আমি সার্জারির আগে, অ্যানাস্থেসিয়ার আগে, যেন আমার প্ল্যানিংটা যেন ঠিক থাকে সার্জারিতে যাওয়ার আগে। তোমার নেটওয়ার্ক সমস্যা করছিল হ্যাঁ সম্ভবত। স্যার, আমার নেটওয়ার্কে একটু সমস্যা করতেছে স্যার, আমাদের এখানে বৃষ্টি পড়তেছে স্যার, এর জন্য হয়তো স্যার ছিলেন। স্যার এখন যে জিনিসটা স্যার জানতে চাচ্ছি, সবসময় স্যার এই প্রশ্নটার সম্মুখীন হতে একজন ডাক্তার প্লাস একজন ইন্টার্ন ডাক্তারের বা একজন স্টুডেন্টেরও, যে একটা পেশেন্টকে স্যার আমি কি ধরনের অ্যাডভাইস দিব যার অ্যাপেন্ডিসাইটিস অপারেশন হয়ে গেছে তাকে, আর আরেকটা হচ্ছে স্যার একটা পেশেন্ট যাতে অ্যাপেন্ডিসাইটিস তার না হয় তাকে আমরা কি ধরনের অ্যাডভাইস দেওয়া হয়? না হওয়ার ক্ষেত্রে আসলে আমরা খুব একটা যে অ্যাডভাইস দিতে পারি এমন না, কারণ আমাদের খাবার দাবারের যে যে এই একটা ব্যাপারেই আমরা মডিফাই করতে পারি, আমরা ফাইবার কন্টেনিং ফুড আমরা খেতে পারি। এখন এটা হলো আমাদের এই জেনারেশনের, অবশ্যই এই ফুড হ্যাবিটটা যদি আমরা চেঞ্জ করি, এটা একটাই প্রিভেন্টিভ মেজার্স, এছাড়া বাকিগুলোর উপর আমাদের আসলে তেমন কোনো হাত নেই।
আর হলো যে সেকেন্ড প্রশ্নটা সরি মিস করেছি। সেকেন্ড প্রশ্ন হচ্ছে স্যার, সার্জারি পর স্যার আসলে পেশেন্টকে কি ধরনের অ্যাডভাইস দেওয়া হয় যে আপনারা এইগুলো ফলো করবেন, যে জিনিসটা ফলো করলে আপনার ভালো থাকবেন ভবিষ্যতে? আর সার্জারির অ্যাডভাইস মেইন হলো যে আমি আসলে সার্জারির সময়ে আমার কোনো কমপ্লিকেশন হয়েছিল কিনা সেটার উপর নির্ভর করে, এবং পেশেন্ট কোনো কমপ্লিকেটেড কন্ডিশন নিয়ে আমার কাছে এসেছিল কিনা, সো এর উপর যদি পেশেন্ট রিকভার, যদি কোনো কমপ্লিকেটেড কন্ডিশন নিয়ে আমার কাছে না এসে থাকে এবং আমি নিজে সার্জারির সময় যদি কোনো কমপ্লিকেশনে না পড়ে থাকি এবং পেশেন্টের পোস্ট অপারেটিভ রিকভারি যদি ভালো হয়ে থাকে, সো হি ক্যান জয়েন ইন হিজ জব টু অর 3 উইক। আর যদি আমরা ল্যাপারোস্কোপিক সার্জারি করি তাহলে তো আরো ভালো, আর্লি রিকভারি হয়, পেশেন্টের পেইন কম হয়। হ্যাঁ, সো ধন্যবাদ স্যার, খুব সুন্দর বলেছেন স্যার। স্যার আমাদের কাছে স্যার প্রশ্ন আসছে, আমি স্যার প্রশ্নগুলো স্যার অলরেডি যে প্রশ্নগুলো ছিল স্যার আপনি আনসার দিয়ে দিয়েছেন। একটা প্রশ্ন আসছে সেটা হচ্ছে স্যার অ্যাপেন্ডিকুলার লাম বা অ্যাপেন্ডিকুলার অ্যাবসিস স্যার, উনি স্যার জানতে চেয়েছেন এগুলা পেশেন্ট যদি প্রেজেন্ট করে আসলে কি রকমের প্রেজেন্ট করে, এবং প্রেজেন্ট করলে তখন তাকে আমি কি ধরনের ম্যানেজমেন্ট দিব অ্যাজ এ ইন্টার্ন ডক্টর? ওকে, অ্যাপেন্ডিকুলার লাম এবং অ্যাপেন্ডিকুলার অ্যাবসেস দুটার প্রেজেন্টেশন কিন্তু কিছুটা পার্থক্য হতে পারে। সেটা হলো অ্যাপেন্ডিকুলার লাম্পের মধ্যে হ্যাঁ কোনো অ্যাপেন্ডিক্স যদি বাস্ট না হয়ে যায়, শুধুমাত্র ওমেন্টাম এবং ইন্টেস্টাইন এসে যদি লাম্প তৈরি করে, তখন পেশেন্টের আমরা একটা লাম্প পাবো রাইট ইলিয়াক ফোসাই, আমাদেরকে আলট্রাসোনোগ্রাফিও সাপোর্ট করবে। হ্যাঁ, সেক্ষেত্রে পেশেন্টের কিছুটা ফিভার থাকতে পারে, পেশেন্ট একটু ডিহাইড্রেটেড থাকতে পারে, যেহেতু অবশ্যই ধরে নিব এই পেশেন্টটা 2 থেকে 3 দিন, এবং এই 2 থেকে 3 দিন সে নিশ্চয়ই স্বাভাবিক খাবার দাবার করতে পারে নাই। সো এটা, এই ব্যাপারটাতে কিন্তু আমরা পেশেন্টকে ইউরিন আউটপুট জিজ্ঞাসা করব এবং এই ব্যাপারটাতে আমরা কনসেন্ট্রেট করব। আর সেকেন্ড, যদি অ্যাবসেস হয়, অ্যাবসেস হয়ে দুটো ব্যাপার হতে পারে, এই অ্যাবসেসটা লাম্পে কনফাইন থাকতে পারে অথবা পেরিটোনাইটিস ডেভেলপ করতে পারে। পেরিটোনাইটিস মানে অ্যাবসেসটা কনফাইন হতে পারে না, যেটা হয় করে বাচ্চাদের যেহেতু ওমেন্টাম সেরকম ডেভেলপ থাকে না, সো তাদের কিন্তু পেরিটোনাইটিস খুব সহজেই ডেভেলপ করে, অর্থাৎ ওমেন্টাম তাকে গার্ড দিতে পারে না। হ্যাঁ, তো এই ব্যাপারটা আমাদের খেয়াল রাখতে হবে। আর লাম্প হলে আমরা অনেক সময় কনজারভেটিভ করে থাকি, কিন্তু এই লাম্পের মধ্যে যদি অ্যাবসেস থাকে আর যদি পেরিটোনাইটিস হয়, তাহলে তো আমাদেরকে অবশ্যই সার্জারি করতে হবে। এক্ষেত্রে আমাদের ইনসিশনটা আগে থেকে প্ল্যান করতে হবে। আমরা হয়তো গ্রিড আয়রন ইনসিশনে যাব অথবা রাইট প্যারামিডিয়ান ইনসিশনে যাব, যদি সম্ভব হয় আমাদের এক্ষেত্রে ইনসিশন এক্সটেন্ড করা প্রয়োজন হতে পারে। গ্রিড আয়রন করলে আমাদের হয়তো বা রাদারফোর্ড মরিসন করে ইনসিশন এক্সটেনশন করতে হতে পারে, মোর এক্সপোজারের দরকার হতে পারে। আর যদি আমরা রাইট প্যারামিডিয়ান যাই, তাহলে তো আমরা উপরে আপার এন্ড লোয়ার দিকে এক্সটেন্ড করে আমরা মোর এক্সপোজার প্রয়োজন হতে পারে। ধন্যবাদ স্যার, অনেক সুন্দর করে স্যার অল্প সময়ের মধ্যে স্যার এত সুন্দর করে পুরো ডিজিজটি স্যার একদম সার্জারি মডেলিটিস থেকে শুরু করে ক্লিনিক্যাল ফিচার পর্যন্ত স্যার এত সুন্দর করে ব্যাখ্যা দেওয়ার জন্য আমি আশা করি স্যার আমাদের ডাক্তাররা যারা আছে এবং মেডিকেল স্টুডেন্টরা যারা আছে তারা অনেক উপকৃত হয়েছেন, তারা অনেক প্রশ্ন করেছেন স্যার। আমি সবগুলো প্রশ্ন আপনাকে করিনি স্যার, কারণ আপনার আলোচনার মধ্যে চলে এসেছে। আর স্যার আপনাকে অনেক ধন্যবাদ, আপনি এত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিতে পেরেছেন স্যার। আমরা আজকের প্রোগ্রামে একদম লাস্টে চলে আসছি স্যার, আপনি যদি এখন আমাদের ডাক্তার এবং স্টুডেন্টদের উদ্দেশ্যে কিছু বলতেন এজ এ মেসেজ থ্রো হিসেবে। একটা মেসেজ যেটা আমি সবসময় আমার থার্ড ইয়ার স্টুডেন্টদের যখন ক্লাস নেই তখন আমি বলে থাকি, সেটাই আজকে আমি বলতে যাচ্ছি, যে ডাক্তার হিসেবে আমরা আমাদের ফ্যামিলি সবচেয়ে ভালো ছাত্র, ভালো 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 ছেলে মেয়ে, আমরা আমাদের সমাজ রাষ্ট্রের সবচেয়ে ভালো স্টুডেন্ট। সো আমাদেরকে এই জিনিসটা যেন আমরা মনে রাখি। হ্যাঁ, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে কোনো ডিজিজই আমরা চিকিৎসা করি না কেন, যেমন আমাদের স্যার আমাদেরকে গতকালকেই বলছিলেন, আমাদের স্যার, যে ইউ মে ক্যানট কিউর দ্য পেশেন্ট বাট ইউ ক্যান কেয়ার দ্য পেশেন্ট। এটা আমাদেরকে মনে রাখতে হবে, যে আমরা হয়তোবা পেশেন্টকে চিকিৎসা দিয়ে সুস্থ করতে পারবো না, কিন্তু তার টেক কেয়ার তো আমরা করতে পারি। তো এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ডক্টর পেশেন্ট রিলেশনশিপ এবং পেশেন্টের সাথে কমিউনিকেশন, কাউন্সিলিং আমাদেরকে পেশেন্টের সঙ্গে কথা বলতে হবে। এক্ষেত্রে আমরা কখনোই বিরক্ত হব না, আমরা চেষ্টা করব পেশেন্টকে টোটাল কন্ডিশনটা বোঝানোর জন্য। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার আপনাকে।
দর্শক আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা ধৈর্য সহকারে পুরো সেশনটি দেখার জন্য এবং স্যারের প্রতিটি কথা শোনার জন্য। আশা করি আজকে আলোচনার মাধ্যমে আপনারা অনেক উপকৃত হয়েছেন এবং ভবিষ্যতে আমরা আরো সেশন নিয়ে স্যারের সাথে আবারও হাজির হবো ইনশাআল্লাহ। সর্বশেষ সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং স্যার আপনাকেও আপনারও সুস্বাস্থ্য কামনা করছি, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেই বলে আমি আমার আজকের প্রোগ্রামটি এখান থেকে বিদায় নিচ্ছি। স্যার ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ মাহাদি এবং অ্যাক্সিস মেডিকেল স্কুলকেও ধন্যবাদ। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম।